দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্টের আলাপনে। আমাদের আজকের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কলামিস্ট ও শিক্ষক আনিস আলমগীর। 2003 সালের আমেরিকা ইরাক যুদ্ধে সরাসরি যুদ্ধের সংবাদ কভার করেছেন তিনি। গত বছর 14 ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে 5 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই বেশি আলোচনায় আছেন আনিস আলমগীর। 3 মাস পর সম্প্রতি 14 মার্চ কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এশিয়া পোস্টের আলাপনে আজকের অতিথি তিনি। তার সাথে আলাপে জানব তার সাংবাদিকতা শুরুর গল্প, ওয়ার জোন রিপোর্টিংয়ে তার অভিজ্ঞতা, সোশ্যাল মিডিয়ার যুগে মূলধারার সাংবাদিকতা টিকে থাকার উপায়, নতুন যারা সাংবাদিকতায় আসতে চান তাদের করণীয় এবং সম্প্রতি তার ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত। আর আপনাদের সঙ্গে আছি আমি, জাকারিয়া নুরি। এশিয়া পোস্টের আলাপনে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? জানানোর জন্য ভালো আছি। ভালো আছেন। আনিস আলমগীর, আমরা তো আপনার গ্রেফতারের বিষয়গুলি জানি। জামিন হয়েছে, আপনাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, মামলা প্রস্তুত, আদালতের মাধ্যমে জেলে পাঠানো, এরপর আবার জামিনে আপনি মুক্তি পেলেন। সব কিছু নিয়ে যদি আপনি আমাদের একটি আপনার অভিজ্ঞতার গল্প বলেন, অভিজ্ঞতার কথাগুলি বলেন। অভিজ্ঞতা হচ্ছে এটা কমপ্লিট একটা নির্যাতন। আমার বিরুদ্ধে শুধু একটা না, 2টা মামলা করা হয়েছে। আমাকে গ্রেপ্তারের পর আবার দুদক দিয়ে আরেকটা হয়রানিমূলক মামলা করেছে। তো একসঙ্গে আমি 2টা মামলা লড়ছি। আর অভিজ্ঞতা হচ্ছে যে দেখেন, শারীরিক কষ্ট বেশি দিন থাকে না, ওগুলো চলে যায়, কিন্তু মনের কষ্ট যেটা হয়, আপনাকে যে মানসিক আঘাত যেটা দেওয়া হয় সেটা আপনার যায় না। একটা লোককে জেলে নিয়ে যাওয়া এবং বিনা কারণে, সেটা শুধু তাকে আঘাত করা হয় না, তার পরিবারকে আঘাত করা হয়, তার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে আঘাত করা হয়। আমি জানি আমি যখন জেলে গিয়েছি তখন আমার কত শুভাকাঙ্ক্ষী আমার জন্য দোয়া করেছেন। আমার সাথে বের হওয়ার পর সবাই বলে যে তোমার জন্য দোয়া করেছি, কেউ বলছে তোমার জন্য লিখেছি। এই যে পাওনাটা, এটা যেমন আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে আবেগাপ্লুত করে, কিন্তু আপনি যে এই দীর্ঘ নির্যাতনের ফলে, এই যে কারাবন্দী থাকা অবস্থায় যে অমানবিক আপনার সাথে যে সমস্ত আচরণ করা হয়, সেগুলোর জন্য আপনি যে মানসিক ট্রমায় থাকেন, সেটা যেতে অনেক টাইম লাগে। আচ্ছা, এইসব ঘটনার পিছনে কারা জড়িত বলে মনে করছেন এবং আপনার সঙ্গে এই ঘটনাটা কেন ঘটলো? এটা দীর্ঘদিন থেকে চলছিল আমাকে গ্রেপ্তারের জন্য। আমি যখন বললাম যে বঙ্গবন্ধুর যে বাড়ি 32 নম্বর, সেটা ভাঙার ফলে যে ডক্টর ইউনূস যে কালচার আমাদের এখানে তৈরি করেছেন, যে মব সংস্কৃতি তৈরি করেছেন, উনি যে সমাজের মধ্যে একটি বিভেদ তৈরি করেছেন, এটা কিন্তু উনি যদি চলে যান তখন এটা ওনার উপর অ্যাপ্লাই হবে। ওনার বাড়ি কোথায় আছে সেটাও ওনার জন্য ভাঙা হবে একদিন না একদিন। এই সমস্ত কথা বলা, তার অপশাসনের সমালোচনা করা, সব কিছু মিলিয়ে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে তারা আমাকে জেলে দিতে বললো যে জেলে দেওয়ার পরিকল্পনা করেছে। এবং তাদের ইউনূসের যে আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল ছিল এনসিপি, তার কয়েকজন নেতাও এখানে আহ্বান করেছেন। তার ডাস্টবিন যে প্রেস মিনিস্টার আর আরও যারা যারা ছিল, তারা সম্মিলিতভাবে তারা আবদার করেছে আর কি, যে আমাকে জেলে দেওয়ার জন্য। কিন্তু জেলে দেওয়ার পর তুলে নেওয়ার পর দেখা গেলো আমার কিন্তু কোনো মামলা নাই। তো কেন মামলা দেওয়া হবে, এবং সেই জন্য একটা সাজানো মামলা দিল। ওইগুলোই নিয়ে আমি যেগুলো বলছিলাম, উনি টকশোতে এটা বলেছেন, এটা বলেছেন, এটা বলছেন। টকশোতে কথা বললে কি মানুষ গ্রেপ্তার হতে হবে? টকশোতে কথা বলা কি সন্ত্রাস? এটা জবাব আমি এখনও পাই নাই। অথচ উনি নিজেই ক্ষমতায় এসে ইউনূস সাহেব বললেন যে আমরা যাতে সমালোচনা করে কথা বলতে পারি, প্রাণ খুলে কথা বলতে পারি। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামির তো কোনো জবাব নাই আর। আচ্ছা, জেল থেকে বেরিয়ে একটি প্রতিক্রিয়া আপনি বলেছেন যে অনেক নিরীহ লোকদের ধরে ধরে জেলে রেখে দিয়েছে। তো এই নিরীহ লোক কারা বা তারা কাদের সঙ্গে দেখা হয়েছে? এই নিরীহ লোক হচ্ছে যে আওয়ামী লীগের বিশ্বাসী লোকগুলো, আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এরকম লোক, যে সে বড় কোনো পোস্টে নাই কিন্তু কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সমর্থক। এখন তাকে তার প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ যারা থাকে, তার চাঁদাবাজি প্রতিপক্ষ যারা তৈরি হয়েছে 5 আগস্টের পর, আপনি জানেন এটা যে কেউ যে কাউকে চাঁদাবাজ বলতে পারে, স্বৈরাচারের দোসর বলে জেলে দিতে পারে এবং মব করতে পারে। এই যে মবের সংস্কৃতি, প্রায় 400-500 ঘটনা ঘটলো সারা দেশে,
ইউনূস যে এই কালচার তৈরি করে দিয়ে গেল এই দেশের মধ্যে, তারই প্রতিক্রিয়া হচ্ছে এটা। আপনি টাকা দিচ্ছেন না, আপনাকে ধরে পুলিশে দিয়ে দিচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশের কোনো কাজ নাই, মব বাহিনীর কাজ হয়ে গেছে পুলিশের। এবং ইভেন পুলিশ এটা কার্যকর করছে না, সেই জন্য পুলিশকেও সাজা দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে পটিয়াতে একটা পুলিশ অফিসারকে, ওসিকে কান ধরানো হয়েছিল যে সে কেন তারা একজনকে ধরে এনেছিল, তারা কেন জেলে দেয় না। তো ও বলছে যে ভাই মামলাই তো নাই তার বিরুদ্ধে, আমি কি কারণে দেব। এইভাবে ভুয়া মামলা দিয়ে দিয়ে নিরীহ লোকদেরকে দিয়ে জেলখানা ভর্তি করে ফেলেছে। এবং এই যে শহীদদের নামে যে মামলাগুলো, এগুলো হচ্ছে অমুক এক জায়গায় একজন শহীদ হয়েছে, উনার বিরুদ্ধে উনার মামলা, ওই শহীদদের পরিবারের কেউ মামলাও করে না, আপনি উৎসাহী হয়ে করতেছেন, উনি আমার কর্মী ছিল। তো এই যে মামলা বাণিজ্যটা এইভাবে হয়েছে। আমি একটা মামলার কথা আমাকে বলছে, আমার রুমমেট ছিল, তার শাহবাগ থানার একটা মামলা, তাকে দিয়েছে কোন শহীদ হত্যা নিজেই জানে না, এবং বাদী তার কাছে এসেছিল, বলে 50 লাখ টাকা দিলে আমি ছেড়ে দেব। আমার কাছে 7টা মামলা আছে, আমার ইচ্ছা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে 3.5 কোটি টাকা ইনকাম। তো এইভাবেই চলেছিল। এবং একটা মামলায় 700, 800, 1000 লোক মামলায় আসামি। আপনি চিন্তা করেন, একটা মামলাতে 700 লোক থেকে 1000 লোক আসামি। তো এই লোকগুলোকে যদি প্রত্যেকটা লোকের যদি ইন্ডিভিজুয়ালি যদি তদন্ত করতে যায়, ওই মামলার যে আইও থাকে, যে ইনভেস্টিগেশন অফিসার থাকে, তার জান থাকবে, সে কিভাবে এই মামলার চার্জশিট দেবে। এইভাবে ভুয়া মামলায় আপনাকে ধরবে আর একটা মামলায় লাগিয়ে দেবে। যেমন আমাকে ধরছে, একটা মামলায় লাগিয়ে দিয়েছে। এইভাবে লোকগুলোকে নিয়ে জেলখানা ভর্তি করে ফেলেছে। এবং এরা কোনো নেতৃত্বস্থানীয় না, আওয়ামী লীগের না, সাধারণ সমর্থক। আপনি আওয়ামী লীগ তো বাংলাদেশে নিষিদ্ধ না, যখন নিষিদ্ধ না সেই দলের তো লোক থাকবেই, এবং সেগুলো তো আগেও করেছে। এখন না হয় আপনি বলতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ, তুমি আওয়ামী লীগের কাজ করছো কেন, এখন একটা আপনি অভিযোগ দিতে পারেন। ইনফ্যাক্ট যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ না, কিন্তু তখন তো একটা রাজনৈতিক দল ছিল। এখন তখন রাজনৈতিক দল থাকলে আপনি সেই রাজনৈতিক দল করতে পারবেন না। কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য তো আপনি কাউকে জেলে দিতে পারেন না। এই কাণ্ডই হয়েছে। আচ্ছা, আপনার আলোচনার প্রসঙ্গক্রমে একটি কথা মনে পড়লো, সেটি হলো যে পুলিশ মামলা দিচ্ছে, তারপরে তাদেরকে গ্রেফতার করছে, বা গ্রেফতারের পর মামলা দেখিয়ে তাদেরকে আটকের পর মামলা দেখিয়ে গ্রেফতার দেখানো হচ্ছে, এবং তাদেরকে নানাভাবে বলা হয় যে তোমরা এই করো, তাহলে তোমাদেরকে জামিন দেওয়া হবে বা এই টাকা খরচ করো, যেই কথাটি আপনি বললেন। তো এই ঘটনাটি পুনরাবৃত্তি কিন্তু আমাদের দেশে ঘটছে। এটা কবে থেকে এরকম সংস্কৃতি চালু হলো বাংলাদেশে? এটাই 5 আগস্টের পর থেকে হয়েছে। বাংলাদেশে আগেও ভুয়া মামলা দিত, জি, কিন্তু এই ধরনের ভুয়া মামলা হয় নাই, যার সাথে যে মৃত ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মামলা করতে পারবো। আচ্ছা আচ্ছা। ওর আত্মীয় স্বজন মামলা করবে যে আমার ছেলেটা এখানে মারা গেছে, এবং তাদের মামলা করার তো রাইট আছে, কারণ তার সন্তান, সে জানে তার সন্তান হারানোর ব্যথা। জি, কিন্তু ইউনূস সাহেব এমন এক পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছেন, আসিফ নজরুল এমন এক সংস্কৃতি চালু করে দিয়ে গেছেন, তাতে করে শহীদরা কেউ বিচার পাবে না, এই হত্যাগুলোর কোনো বিচার হবে না। এগুলো দেখবেন ঝুলে থাকবে, আর কিছু লোক সাফার করবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং সমাজের মধ্যে একটা বিভেদ তৈরি হবে, অন্য কিছুই না। আর শহীদদেরকে সান্ত্বনা হিসাবে এই যে পুরস্কার দেবে, বাড়ি গাড়ি চাকরি এগুলো পাবে, এবং এই সরকারও তো দিচ্ছে। এটা ইউনূস সাহেব যেটা দিয়ে গেছেন সেটা না করেন না উনি। এবং আর যারা আছে হামলা মামলাতে, আবার প্রতিপক্ষকে যারা মেরেছে, মানে আওয়ামী লীগকে যারা মেরেছে, পুলিশকে যারা মেরেছে, তাদেরকে ইন্ডিমনিটি দিয়েছে, তাদের কোনো বিচার হবে না। তো এই যে সংস্কৃতি, আপনি একটা অপরাধের জন্য আপনার বিচার হবে, আরেকটা অপরাধের জন্য আমার বিচার হবে না। তো এই যে বিভেদ, এগুলোই আমাদের সোসাইটিকে স্পয়েল করে ফেলছে। এগুলো সামনে কতদূর আমি জানি না। একটা বিস্ফোরকমূলক সমাজ আমরা তৈরি করেছি, এবং প্রতিপক্ষ একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। সমাজে এই যে চাপা অবদমন, যেটা আপনাকে অবদমন করা, আপনার রাজনৈতিক আকাঙ্ক্ষাকে অবদমন করা, আপনাকে মিথ্যা মামলা দিয়ে করা, তারই একটা বিস্ফোরণ হয়তো সামনে আমরা দেখতে পাবো। আনিস আলমগীর, আপনি জেলখানা থেকে বের হওয়ার পরে আপনি আরেক প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রথম 1 মাস আপনাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনগুলি আপনার সঙ্গে করলো কি, মানে সেই ঘটনাগুলি যদি একটু বলতেন, আপনার অভিজ্ঞতা। নির্যাতন, অনেকে মনে করে যে নির্যাতন মানে হচ্ছে আমাকে ধরে ধরে পিটিয়েছে, তারপরে এখন একটা প্রচলিত শব্দ আছে আপনাকে ডিম দিয়েছে,
তো এই জাতীয় কোনো কিছুই হয় নাই, বরং ওরা আমার সাথে বসে বসে চা খেয়েছে এবং ওরা আমার প্রতি সিম্পেথাইজ ছিল। জি। বিশেষ করে ডিবিতে আমাকে 7 দিন থাকতে হয়েছে, 5 দিনের রিমান্ড। তো সে সময় তারা কথা বলেছে, 2 দিন আমার সাথে কথা বলেছে, 1 ঘন্টা আলাপ করেছে আমার আত্মীয় স্বজন কি এই সেই, এবং আমাকে ইভেন তদন্তকারী কর্মকর্তা মানে তার বউয়ের সাথেও আমাকে ইয়েতে দিচ্ছে, লাইভে দিচ্ছে যে দেখো আনিস ভাই আমার এখানে বসে আছে। আপনার ভক্ত এই জন্য? জানি না ভক্ত কিনা। তো যেখানে গিয়েছি আমি, কেউ আমাকে শারীরিক নির্যাতন কেউ করেনি, কিন্তু কথা হচ্ছে ওরা তো একটা কাঠামোর মধ্যে চলে, ওই কাঠামো মানতে গিয়ে আমি নির্যাতিত কিছু শিকার হয়েছি। যেমন আমাকে টিভিতে একা রেখে দিয়েছে, এমন একটা জায়গায় রেখেছে আপনি কারোর সাথে কথা বলতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা আপনি একা ওইখানে থাকবেন, লাইটের মধ্যে ঘুমাতে হবে, এই যে জিনিসগুলা। এবং জেলে গিয়ে আপনি যেটা বললেন অমানসিক নির্যাতন, যেটা বলছিলাম, 1 মাস একটা ছোট রুমের মধ্যে 35 জন লোক থাকা এবং একটা টয়লেট ইউজ করা, এবং বিকাল 4:30 থেকে আপনাকে বন্দি করবে, 7টা-8টার দিকে আপনাকে খুলবে, তারপর আর সারাদিন আপনি এই যে কয়েক ঘন্টা পাচ্ছেন, সেই কয়েক ঘন্টা আপনি রুম থেকে বের হবেন, তাও বাইরে যেতে পারবেন না, ওই বিল্ডিংয়ের মধ্যেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই যে মানসিক নির্যাতন হচ্ছে ওইগুলো, এবং সবচেয়ে বড় মানসিক নির্যাতন হচ্ছে যে আপনার ভবিষ্যৎ কি আপনি জানেন না, আপনার মামলাটা কিভাবে আপনি খালাস পাবেন সেটা নাই, কারণ আইন আদালত সব কিছু ডক্টর ইউনূসের কবজায়, এবং ওনার নির্দেশে কে কতদিন থাকবে সেটা করছে, আইন আদালত নিজের মতো করে করছে না। আজকে একটা বড় বিষয় এখন খুব আলোচিত হচ্ছে, এই যে আদালতকে স্বাধীন করার ব্যাপারে, এবং উনি যে অর্ডিন্যান্স করে গিয়েছেন সেটা এখন পাশ হবে কি পাশ হবে না, এটা নিয়ে একটা বিরাট বিতর্ক আছে, আপনি নিশ্চয়ই সেটা জানেন, যে আদালত স্বাধীনতার বিষয়ে। এই ভদ্রলোক যখন ক্ষমতায় ছিলেন তিনি আদালতকে ব্যবহার করেছেন এভাবেই, যে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়। এবং যখন আদালত মামলাগুলোর জামিন দিচ্ছিল তখন আবার আদালতকে ভর্ৎসনা করছে, কেন জামিন দিচ্ছে, এগুলা ইয়েতে থাকবে। ইউনূস সাহেব নিজেই একটা মবের সম্রাট, এবং সে নিজেই তার বলেছে আপনাদের গ্রামে যেগুলো দেখেন এগুলোকে কি আপনারা নিজেরা প্রতিরোধ করতে পারেন না? বুঝে দেখেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে একজন সরকার প্রধান মক করতে বলে, উৎসাহ দেয়, আর আইনমন্ত্রী স্বয়ং নিজেই ভর্ৎসনা করে আপনাকে জামিন দিল কেন, অথচ জামিন আপনার অধিকার। আপনাকে বছরের পর বছর আপনাকে কেউ বন্দি করে রাখতে পারবে না, কারণ আপনার বিচার হতে হবে, আপনার সাজা হতে হবে, তার আগে আপনি জামিন পাবেন, আপনি লড়বেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আছে আমি অভিযোগ বিরুদ্ধে লড়বো। কিন্তু না, আজকে 19 মাস 20 মাস চলতেছে একজনকে জেলে ভরে রাখছে। এখন অনেকে বলবো যে অতীতেও তো রেখেছিল, হ্যাঁ অতীতেও রেখেছিল, কিন্তু এত দীর্ঘ সময় রাখে নাই, 6 মাসের উপরে কাউকে রাখে নাই। যারা কনভিক্টেড, যাদের বিচার হয়ে গেছে, তারা তো 6 মাস যাবজ্জীবন যা আছে সেটাই ভোগ করবে, কিন্তু বিনা বিচারে কাউকে এত দীর্ঘ সময় কোনোদিন জেলে রাখা হয়নি। এটা তো জেলের অপচয়, জেলের মানব সম্পদের অপচয়, রাষ্ট্রীয় অপচয়, রাষ্ট্রীয় খাদ্য নষ্ট এবং জনবল নষ্ট। তারপরে আবার যাদেরকে আপনি ওইখানে দিয়েছেন তাদের অর্থনৈতিক দুরবস্থা। আপনি একটা লোক জেলে থাকতে হলে মাসে 20,000 টাকার নিচে কেউ না খেয়ে থাকতে পারবে, মানে তার খাদ্যের জন্য লাগবে, কারণ জেলখানে যে খাদ্য দিচ্ছে সেটা আপনার খাওয়ার অযোগ্য। যারা বাধ্য হচ্ছে, যাদের কোনো উপায় নাই, তারা ওইটা খাচ্ছে, কারণ পচা গলা খাবার সবাই খেতে পারে না। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি যদি জেলে যান, আপনি মাসে 20,000 টাকা আপনার ফ্যামিলি আপনাকে দিতে হচ্ছে, এবং আপনার জন্য উকিলদের পেছনে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং পুরো ফ্যামিলি জেল খাটতেছে মনে করেন একজন ব্যক্তির জন্য। তো এই যে সংস্কৃতি, এই যে আচার ডক্টর ইউনূস চালু করে দিয়ে গেছেন, সেটা এখনো বহাল আছে। আমি ওইটা নিয়ে কথা বলছি যে আমাদের বর্তমান সরকার যেটা করবে, এই আইনগুলো, এই বিচারগুলোকে দেখতে হবে, নিজেরা যাচাই বাছাই করবে, এখন যেগুলো ভুয়া মামলা ওগুলো প্রত্যাহার করবে, আদারওয়াইজ এই লোকগুলো কোনোদিন মুক্তি পাবে না। আপনি আমাকে শো শুরুর আগে বলছিলেন যে জেলখানাগুলো মাদ্রাসা হয়ে গেছে, আমি এটা কমেন্ট করেছিলাম। এটা আমি মাদ্রাসা হয়ে গেছে ওই সেন্সে কমেন্ট করেছি যে তারা আল্লাহর কাছে শুধু বিচার দিয়ে যাচ্ছে, কারণ তারা আদালতে বিচার পাচ্ছে না। আদালতে মামলা আছে, আপনি জামিন নিলেন, জামিন নেওয়ার পর জেল গেটে আপনাকে আবার আরেকটা মামলা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এবং আপনি যদি নির্দিষ্ট অঙ্কের টাকা না দিতে পারেন, নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার কাছে চাইলে সেটা যদি দিতে ব্যর্থ হন, আপনাকে আরেকটা মামলা আসবেই, এবং একটার পর একটা মামলা এভাবে আসছে। 2-4 জন ব্যক্তি, আমার মতো 2-1 জন মনে করেন, বা হিউজ টাকার যারা করেছে, কন্ট্যাক্ট করেছে, তারা বেরোতে পারছে, আর সাধারণ 2-4 জন বেরোচ্ছে না যে একদম তা না।
কিন্তু আপনি এটুকু মনে রাখেন, প্রত্যেকের বের হওয়ার পেছনে প্রশাসনকে টাকা দিতে হচ্ছে। আপনি আমার কথা জিজ্ঞেস করবেন যে আমি কীভাবে বেরোচ্ছি, আমাকে সরকার সহযোগিতা করেছে আমার মামলাগুলোতে জামিন যাতে পাই। ইউনূসের আমলে যতগুলো আমি মামলা করেছিলাম, আমাকে জামিন দেওয়া হয় নাই। এই আমলে আমাকে জামিন দেওয়া হয়েছে, রিজেক্টও করা হয়েছে, পরবর্তীতে জামিনও দেওয়া হয়েছে। বলতে পারেন যে ওই আশীর্বাদে বেরোতে পেরেছি, বাট মামলাগুলো আমার ঘাড়ে এখনো ঝুলতেছে। এগুলো তো আমাকে ফাইট করতে হবে, এটা তো আমার নিজের ফাইট। ঠিক আছে, আরেকটি বিষয় আপনি বলেছেন যে জেলখানায় অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, নানা অব্যবস্থাপনা। সেই অব্যবস্থাপনাগুলি যদি নির্দিষ্ট করে আপনি একটু বলতেন, এবং এই অব্যবস্থাপনা ঠিক করার জন্য সরকারের কি ভূমিকা বা করণীয় হতে পারে বলে আপনার অভিজ্ঞতার আলোকে যদি। প্রথম অব্যবস্থাপনা আপনাকে যেখানে তুলে নিয়ে যাচ্ছে, জি, মানে প্রথম দিন আপনাকে যে জায়গায় নিয়ে গেল, ওইটা এমন একটা বড় রুম মনে করেন, সেখানে সর্বোচ্চ 30 জন লোক থাকতে পারবে, সেখানে শতাধিক লোক রাখছে। জি, ইলিশ মাছের মতো একটা 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 ফাইল করে, এটা বলো ইলিশ ফাইল বলে, ওরাই বলে ইলিশ ফাইল। আচ্ছা আচ্ছা, মানে ইলিশ মাছের মতো আপনাকে শোয়াবে একটার সাথে একটা। তো আপনি তো মানে মানুষ ব্যক্তি আর কি যারা ব্যক্তিকে, যাবেন ওখানে। এবং মানে শীতের দিনে কম্বল নাই, গরমের দিনে এই কীভাবে আসে যায় না, পাখা নাই, মানে কীভাবে আছে মানে পাখা নাই, জি, আছে যেটুকু এটুকু তো একটা কাভার হচ্ছে না। তো একটা অমানসিক নির্যাতন আপনাকে প্রথম রাতেই করছে, তারপরে আপনাকে আরেকটা জায়গায় দিবে, আপনার নির্দিষ্ট একটা সেলে দিবে, আপনাকে নির্দিষ্ট একটা বিল্ডিংয়ে পাঠাবে আপনাকে। জি, সে জায়গায় গিয়ে দেখবেন যে যেটা বললাম আমি, 35 জন এক রুমে থাকছিলাম, একই টয়লেট ইউজ করছি, খাওয়া দাওয়া যেগুলো দিচ্ছে সেগুলো খাওয়ার যোগ্য না। তো এই যে সরকার যদি খাওয়াটা ইমপ্রুভ করে, জি, সরকার যদি আপনি বন্দীদের নির্যাতন করতে পারেন না, প্রিজনাররা ওইখানে একটা নির্যাতন, অমানবিক নির্যাতনের শিকার, কারণ যে তার অধিকারগুলো আছে, জি, অধিকারগুলো এখানে অ্যাপ্লাইড না। আপনাকে এখন যেটা হচ্ছে, আওয়ামী লীগের লোকদেরকে একটা নির্দিষ্ট বিল্ডিংয়ে আপনি রেখে দিচ্ছেন, এগুলো এখানে থাকবে এবং ওই বিল্ডিংয়ের বাইরে যেতে পারবে না। আচ্ছা জেলখানার মধ্যে আরেকটা জেল আপনি তৈরি করে রাখছেন। আচ্ছা, আমার ক্ষেত্রেও সেটা ছিল, আমি ওইটার বাইরে বেরোতে পারি নাই। অথচ ওই চুরিদারি করে বা অন্য অন্য মামলায় যেগুলো এসছে, ওই লোকগুলো আবার হাঁটতে পারে, ওরা ওদের বিল্ডিং থেকে বেরোতে পারে, ঘুরতে পারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই এটা পার্থক্যটা আছে ওখানে। পার্থক্য আছে। আচ্ছা। এটা এক কালচার এখানে আবার তৈরি করে রেখেছে, মানে জেলখানার মধ্যেও আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তাহলে এখান থেকে মানে সরকারের কি ভূমিকা থাকা উচিত এই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সরকারের আনার একটাই জন্য? ভূমিকা থাকা উচিত, যে জেলখানা ইমপ্রুভ করা, প্রিজনার্সদের রাইটস যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা, এবং নিয়মিত একটা তদারকি করা। আমাদের সরকার যেটা হয়, নিজেরা যখন জেলখানায় থাকে জি, তখন এটা নিয়ে খুব কথা বলে, আচ্ছা কিন্তু আবার নিজেরা যখন সরকারে চলে আসে তখন এগুলো ভুলে যায়। এবং সেটা এই কারারক্ষীরাও আমাকে বলছে যে এখানে মির্জা ফখরুল ছিল, এখানে অমুক ছিল, এখানে অমুক ছিল, আচ্ছা, স্যাররা করেছেন, কি কষ্টে ছিলেন। তো উনারা এখন যে বের হয়ে গেছেন, ভুলে গেছেন এই যে আওয়ামী লীগের এরাই তো, আওয়ামী লীগের চোর চারটা যেগুলো ছিল ওইগুলো তো বাইরে ছিল তখন। জি, তখন তো মনে করছে যে জেলে জেলে যারা আছে তারা ওইভাবেই থাকবে। এখন আবার নিজেরা এগুলো শিকার। অনেকে আবার আসছে যে দেয় নাই, আপনার ডিভিশন পাচ্ছে না। আচ্ছা, আওয়ামী লীগ সরকার আমলে এটা হয়েছে কিনা আমি জানি না, যে একটা এমপিকে ডাইরেক্ট ডিভিশন দেওয়ার কথা ছিল, বা আদালত নির্দেশ দিলে ডিভিশন পাওয়ার কথা ছিল। হেপি হিসেবে। বিএপি আমাকে আদালত নির্দেশ দিয়েছিল যে সামাজিক মর্যাদা অনুযায়ী তাকে ডিভিশন দেওয়া হোক, জি, কিন্তু সেই ডিভিশন পেতে আমার 1 মাস লাগছে। আমি প্রথম 1 মাস কষ্ট করেছি ওই জন্যই, পরবর্তী 2 মাস আমি ভালো জায়গায় ছিলাম, ওখানে খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা ছিল, কিন্তু ওই বন্দিত্ব একই রকম, এই বিল্ডিংয়ের বাইরে যেতে পারবে না। জি, আনিস আলমগীর, আরেকটি বিষয় সেটি হলো যে আপনি জেল থেকে মুক্ত হলেন, এরপর ঈদের আগে, যেটি ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে ফোন করেছিলেন। আপনাদের ফোনের কথোপকথন পাবলিক হয়নি, কিন্তু যদি আমাদেরকে একটু বলতেন যে না, কি না, কথা হয়েছে, কি আলাপ হয়েছে তার সঙ্গে। এটা সাধারণ সৌজন্যতা একদম, আচ্ছা, মানে ঈদ শুভেচ্ছা জানানো, জি, আমি কেমন আছি, শরীর স্বাস্থ্য কেমন। আর উনি আরেকটা জিনিস যেটা ফিল করলেন, যে উনি নিজেও 1/11 কালে জেলে ছিলেন। জি, সো উনি ওই ফিলিংসটা দিলেন যে আমিও কিন্তু এই সাফারিংসের মধ্য দিয়ে এসেছি। এটাই, আর দেশ কীভাবে চলবে, আমরা যাতে সর্বাত্মকভাবে যাতে সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে উনি সহযোগিতা চাইলেন, আমরা সহযোগিতা করব, সেটাই কথা। কারণ এই সরকারটা আসছে এখন 40 দিন চলে, তখন তো মনে হয় 30 দিন হয় নাই। তো এরকম একটা পরিবেশে আমরা দেখেন, সরকারে যেই থাকুক তাকে সাংবাদিকদের কাজ না যে শুধু তার সমালোচনা করবে, তাকে তার ভালো কাজের প্রশংসা করতে হবে, এবং সে যদি যেটা ভুল করে সেই ভুলটাও ধরিয়ে দিতে হবে। আমি ওটাও বললাম, আপনার সরকারকে আমি সমর্থন করব ওই জায়গায়, কিন্তু
আমার ভালো কাজ করলে, কিন্তু খারাপ কাজ করলে সেটারও সমালোচনা করব। এবং আমি উনাকে এটাও বললাম যে উনার বর্তমান কার্যক্রম, যেভাবে উনি বিরোধী দলীয় নেতা থাকতে ওনার যে কার্যক্রম ছিল, জি। সরকারি দলের প্রধান হওয়ার প্রেক্ষিতে বা সরকার প্রধান হিসাবে ওনার কার্যক্রম প্রশংসনীয়, এবং ওনার এই ট্রিমেন্ডাস চেঞ্জ এসেছে ওনার মধ্যে, যেটা আগে ছিল না। যেটা আগে হলো আমি জানি না এটা ওনারা কিভাবে নেবেন। ওনাদের যদি এই চেঞ্জ আসতো জি। তাহলে আমার মনে হয় এই রিজিম চেঞ্জ আরো বহু আগে হইতো। এরপরে কি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়েছে ওই ফোন আলাপের পরে? না, আমার হয়নি। আর আমি মানে আমার কোনো কাজ তো নাই ওনার কাছে যে আমি কেন যাব। আমি এমনি বলে রাখি, আমি কিন্তু জি। সেই শেখ হাসিনার কাছেও আমি কোনোদিন যাই নাই। খালেদা জি আমাকে একবার ডেকেছিলেন, আপনি যে ইরাক যুদ্ধের উদাহরণ দিলেন শুরুতে, জি। আমি যখন ইরাক যুদ্ধ কাভার করে আসলাম উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। প্রায় 15 মিনিটের অনুষ্ঠান, প্রায় 45 মিনিট উনি আমার সাথে গল্প করেছেন। তারপর ওই সময়ে রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন সাহেব, উনি আমাকে এবং আমার ওয়াইফকে ডিনারে দাওয়াত দিয়েছিলেন। তো আমাকে দাওয়াত দিলে আমি শুধু যাই। এবারও বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন জি। উনি ঈদের দাওয়াত দিয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানাতে গিয়েছি, 26শে মার্চে শুভেচ্ছা জানাতে গিয়েছি। কিন্তু আমার নিজ থেকে যে ইয়ে নেওয়া, এটা আমার কেন যেন হয় না আর কি। সবাই সবকিছু পারে না। আনিস আলমগীর, অন্তর্বর্তী সরকারের সময়টাকে আপনি বলেছেন যে গত 1000 বছরের থেকে বড় বাটপারি শাসন কেউ দেখেনি। কি কি বাটপারি আসলে হয়েছে বা বাটপারি করা হয়েছে আপনি মনে প্রত্যেকটা করেন? সেক্টরে বাটপারি করা হয়েছে। আপনি যেটা বিশ্বাস করেন না সেটা করছেন। আপনি এই যে আমি তো আপনাকে বললাম যে আপনি বিচার বিভাগের স্বাধীনতা দিচ্ছেন, তার জন্য আপনি অর্ডিন্যান্স করলেন, কিন্তু আপনি নিজে আবার বিচারকদেরকে বলতেছেন যে তুমি স্বাধীন না, তুমি আমার কথা শুনো না কেন, তুমি কেন জামিন দিচ্ছ? তো আপনি নিজে তো এটা পালন করেন না। আপনি আবার কি করে বলেন যে এই সরকার, আমি অর্ডিন্যান্স কতগুলো লিখিত দিয়ে যাচ্ছি, এগুলো পালন করতে হবে। আপনি দুদককে শক্তিশালী করতে চাচ্ছেন, অথচ দুদককে আপনি রেখেছেন আপনার হাতিয়ার হিসাবে। যে আনিস আলমগীর বিরুদ্ধে আমি একটা মামলা দিয়েছি, অনেক সমালোচনা হচ্ছে এই মামলায়, তাকে একটা দুদকের মামলা দিয়ে দাও, দুর্নীতিবাজ প্রমাণ করো। তো তাকে আপনি এটা ব্যবহার করছেন। তো আপনি নিজে তো ভণ্ডের ভণ্ড। আপনি নিজে যেটা বিশ্বাস করেন না সেটা আবার বিএনপি বা অন্য সরকারের জন্য রেখে গেছেন। আপনি সংস্কার করবে, আপনার এই তথাকথিত সংস্কার তখন কে মানবে? আপনার সংস্কার যে যারা সরকারে আসবে তারা যেটাকে গুরুত্বপূর্ণ মনে করবে তারা সেটাই রাখবে। এবং আপনার ভণ্ডামি তো প্রত্যেকটা সেক্টরে। আপনি ভেরি রিসেন্টলি কালের কন্ট্রাক্টটা রিপোর্ট করেছে, দেখেন নাই? 7-8টা ইয়ে দিয়ে গেল, তারা উদাহরণ দিয়ে গেল যে কিভাবে উনি রাষ্ট্রের টাকা ইয়ে করেছেন, নস্যাৎ করেছেন, এবং নিজে একটা সরকারি পোস্টে থাকার কালে নিজের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লাভবান করেছেন। এবং সংবিধানের আমাদের 147 ধারা অনুযায়ী এটা একটা অবৈধ এবং তার বিচার হওয়ার যোগ্য। এবং আপনি নিজে ইউনিভার্সিটি দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের কর মুক্ত করছেন, আপনি একটা ট্রেড লাইসেন্স নিচ্ছেন, ম্যান পাওয়ারের লাইসেন্স, যা পাচ্ছেন। আপনার গ্রামীণ ফোনকে সুবিধা দিচ্ছেন, স্টারলিংকের সাথে ইয়ে করছেন, ব্যবসা করছেন। আপনি গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার 30% ছিল, 25% ছিল, সেটাকে আপনি কমিয়ে 10% করে দিচ্ছেন। এটা এর থেকে বাটপার তাহলে আর। এবং আপনি বলছেন যে আমার বিরুদ্ধে কথা বলো, তারপর আবার তুমি জেলে ঢুকছেন। তো বাটপারের আর কি উদাহরণ দেবো? এটা বিশ্ব বাটপার এই শাসন, এবং এরকম একটা বিশ্ব বাটপার বাংলাদেশে আর আসেনি। আপনি দেখেন, সে একজন ইয়ে ছিলেন, সরকার প্রধান, জি। কোনোদিন সাংবাদিকদের মুখোমুখি হন নাই বাংলাদেশে, একদিন সংবাদ সম্মেলন করেন নাই। অথচ সারা ওয়ার্ল্ডে সরকার প্রধান সাংবাদিকদের সাথে মিটিং করেন, মুখোমুখি হন, তার ভালো খারাপ নিয়ে প্রশ্ন করতে পারে। বাংলাদেশের সাংবাদিকরা অতীতে করেছেন, বেগম খালেদা জিয়ার সময় করেছেন, শেখ হাসিনার সময় করেছেন, এবং এরশাদের সময় করেছেন। কোন আমলে করেন নাই? শেখ হাসিনার আমলে তো একদম দরবার করে প্রেস কনফারেন্স করতো, এটা একটা বিনোদন ছিল মনে করেন, এবং উনি সেটা জবাব দিতেন, যত কঠিন কোয়েশ্চেন হোক আর তেল মারা কোয়েশ্চেন হোক। ডক্টর ইউনূস সেটা প্রয়োজনই বোধ করেন নাই, তার মধ্যে জবাবদিহিতাই নাই। তো গণতন্ত্র কি, উনি তো সেটাই বিশ্বাস করেন না। উনি আবার আমাদের গণতন্ত্র শিখাবেন, সংস্কার করবেন। এইগুলো কি বাটপারি বলবেন না? আপনি কি বলবেন এটাকে? আনিস আলমগীর, একটি বিষয় সেটা হলো যে অনেকেই আপনাকে আওয়ামীপন্থী সাংবাদিক বলেন। এই বিষয়টি কেন, মানে আপনাকে কেন আওয়ামীপন্থী সাংবাদিক বলতে হবে? এটা একটা কনসেপ্ট দাঁড়িয়ে গিয়েছে। আপনি যখন 71 প্রশ্নে আপনার অবস্থান যদি স্বাধীনতার পক্ষে থাকে, জি। আপনি যদি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছেন আওয়ামী লীগের লোক। কিন্তু আওয়ামী লীগ আপনাকে ফুসে কিনা, আওয়ামী লীগ আপনি যে জিজ্ঞেস করে কিনা,
আপনার গত 17 বছরে যে আপনি 15 বছর বেকার ছিলেন সেগুলো ওদের কিন্তু নাই, ওইগুলো ওদের মাথায় থাকবে না। কারণ ওরা হচ্ছে 71 নিয়ে বিচার করে, কারণ 71-এর পক্ষে গেলে এই লোক খারাপ, এই লোক ভারতের, শুধু আওয়ামী লীগ কেন, ভারতের দালাল, রয়ের এজেন্ট। আর আপনি যদি গোলাম আজমকে বাবা ডাকেন, শফিক সাহেবকে হুজুর হুজুর করেন, আপনি যদি ইউনুসকে সালাম দেন, কারণ ইউনুস এখন 90 রাজাকারদের পিতা হয়েছেন, তাহলে আপনি কিন্তু ভালো, আপনার চরিত্র কত ভালো। এখন আমাকে যে ট্যাগ দিচ্ছে, এটা তো এখন আবার নতুন করে ট্যাগ তো দিচ্ছে যে বিএনপির লোক বলতেছে আমারে। কারা বলছে এই কথা? এই বিএনপি ট্যাগ দিচ্ছে কারা? স্বাধীনতা বিরোধী চক্র। আচ্ছা আচ্ছা। আর কারা আপনি বুঝে থাকেন স্বাধীনতার, আপনি তো বললাম 71 হচ্ছে একটা ব্যারোমিটার, জি। আপনি এটার এদিকে আছেন না ওইদিকে আছেন। আপনি যখন স্বাধীনতার পক্ষে বলবেন, আপনি যখন শহীদ জিয়াকে স্মরণ করবেন, আপনি যখন বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, এই তো আমাদের লোক না। আর আপনি যখন বলবেন এই কি স্বাধীনতা পাইলাম, এটা দিয়ে আমাদের কি হইল রে, আমরা যদি পাকিস্তানের সাথে থাকতাম আমরা তো পারমাণবিক বোমার মালিক হইতাম, হ্যাঁ, জি। তখন আপনি কিন্তু খুবই ভালো। এই তো একটা দেশপ্রেমিক, এরকম দেশপ্রেমিক তো আর পাওয়া যায় না। তো এইগুলোকে তোয়াক্কা করার কোনো মানে নেই। আমাকে কে কি কোন ট্যাগ দিল, আই ডোন্ট কেয়ার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সে নিজে কোনো না কোনো দলের গোলাম, জি। দলীয় দালালি করে। তো আপনি যখন বড় গলায় বলেন যে আমি দলীয় দালালি করি না, আওয়ামী লীগ থেকে আমি 1 পয়সা নিয়েছি, বিএনপি থেকে 1 পয়সা নিয়েছি, কিংবা জামাত বা আদার্স কারো থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছি, প্রমাণ দাও, দেখাতে পারবে না। কিন্তু ওরা কোনো না কোনো দলে দালালি করে টাকা পায়, মাসোহারা পায়। তো আপনাকে তখন সিল দেওয়া ওদের খুব জরুরি হয়ে যায়, যে একেও সিল দিতে হবে। সে আলাদা থাকবে কেন, সে আলাদা বড় গলায় কথা বলবে কেন? দিস ইজ দ্য থিং, এটা অন্য কিছুই না। এবং যে বেকুবগুলো এগুলো বুঝে না, তারা এটা সাফারার হবে। এবং কিছু বাঙ্গু বেকুব সবসময় এটার মধ্যেই থাকবে। এরা সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলে সেটা যেন লাফিয়ে পড়বে, এটার পেছনে কি আছে সেটা আর জানবে না। কেন এই আচরণগুলো করা হয়, তার বিরোধী যে অভিযোগ করলাম, তাহলে সেটা প্রমাণ কি, সে প্রমাণটা কই, সে প্রমাণটা দিক, সেটা দেবে না। এখন আমার বিরুদ্ধে আবার নতুন করে হচ্ছে যে আমি বিএনপির সাপোর্ট করছি, কারণ এটাও একই জিনিস তাদের করছে না। এবং এখন বিএনপিকে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপি প্রধান শক্তি মুক্তিযুদ্ধের, কারণ মুক্তিযুদ্ধকে আফল করার জন্য আর তো কেউ নাই, আর ছোট ছোট 2-1টা দল আছে। এখন আপনি দেখেন এই বিএনপিকেও কিন্তু পাকিস্তানি বলে গালি দিয়েছে আওয়ামী লীগের লোকজন। আবার এই বিএনপি কিন্তু জামাত বা আদার্স স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে তাদের কাছে কিন্তু খুব ভালো ছিল। কিন্তু বিএনপি যখন এখন স্বাধীনতার পক্ষে কথা বলছে, তারেক জিয়াকে ভারতে দালাল বানাচ্ছে, রয়ের এজেন্ট বানাচ্ছে। আপনি শুনেন না এগুলা? বিএনপিকে গালি দিচ্ছে, বিএনপি ভারতের দালাল, একই জিনিস। ওই আওয়ামী লীগ না, এখন তার ভারতের দালাল কারে বানাবে? বিএনপি। আপনার এই আলোচনার মধ্যে আমি দুটি বিষয় মানে একটু প্রশ্ন রাখতে চাই। প্রথম যেটি করি সেটার উত্তর দেওয়ার পরে আমি সেটি পরের প্রশ্নটি করব। সেটা প্রথম প্রশ্ন, তাহলে নানাজনে তো নানা ট্যাগ দিচ্ছে আপনাকে, আপনি আসলে তাহলে কোন পন্থী? আমি একজন সাংবাদিক, এটাই আমার বড় পরিচয়। আমি কোনো রাজনৈতিক দল করি না, রাজনৈতিক দল করিনি, আগামীতে করব কি না সেটা এখনো জানি না। যদি করি আমি প্রকাশ্যে বলবো, আমি গুপ্ত রাজনীতি করব না। এবং সাংবাদিক হিসাবে আমি একটা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, শুধু সরকারকে না, আমি বিরোধী দলকে কোশ্চেন করতে চাই। কারণ যে দেশে বিরোধী দল স্বাধীনতা দিবস পালনে শহীদ মিনারে গিয়ে বলে যে আমি কালচার অনুযায়ী এসেছি, মানে শহীদদের জন্য যে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল 71 সালে, যে আলবদর আলশামস করে, তার জন্য মাপ চাইতে আসে না, সেটার জন্য মাপ চায় না, রাষ্ট্রীয় আচার অনুযায়ী এসেছে, বিরোধী দলীয় নেতা যেতে হবে। যে দেশের বিরোধী দল সংসদে সংবিধান 72 সালের সংবিধান ছুঁড়ে ফেলতে বলে, আমি তাদেরকে কোশ্চেন করি। যে দেশের বিরোধী দল জাতীয় সঙ্গীত বাজে বসে থাকে, তাহলে এগুলাকে আর বিরোধী দল বলা যায় না। এগুলাকে অন্য দেশের মানে প্রতিনিধি ভাবতে আমাদের না। এবং রাজাকারদের নিয়ে এখানে হয়, বন্দনা হয়। সেই জায়গায় আপনি যখন বলবেন, তাহলে কি আপনার তো কথা হচ্ছে সাংবাদিক হিসাবে আপনি সরকারি দলকে কোশ্চেন করবেন, তাহলে এখন তো বিরোধী দলকেও করতে হচ্ছে। তাহলে আমরা এমন একটা বিপদে পড়েছি, মানে আমাদের সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও সমালোচনা করতে হচ্ছে, আমাদের আর যাওয়ার জায়গা নাই। আচ্ছা, যে এই প্রশ্নটি আমি সম্পূরক করতে চাচ্ছিলাম সেটি হলো যে আপনি বলছিলেন যে 1971-কে কেন্দ্র করে মূলত এই বিভাজনগুলি তৈরি হয়েছে। তাহলে তো 2024-এ যেই
গণ আন্দোলন হলো, ছাত্র জনতার আন্দোলন, এটাকেও তো পুঁজি করে বিভক্ত বা বিভাজন তৈরি করা হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, এটা এটাকে হয়েছে। আপনি কিভাবে দেখছেন? এটাও তো পুঁজি হচ্ছে তো। ৭১ সালকে নিজেদের সম্পত্তি মনে করে আওয়ামী লীগ নিজের কাজ করত। তারা মনে করত স্বাধীনতার চেতনা, স্বাধীনতার ধারক বাহক শুধু আমরাই। এখন জামাত আর এনসিপি লেগেছে, বা এনসিপি বা যেটা বলবেন জামাতের পোষ্য আরেকটা দল, বা এই টিম, বি টিম, সি টিম যেগুলো আছে আর কি। এর তো সরাসরি জামাত বলতে ওদের লজ্জা লাগছে, তাই বি টিম হয়েছে। এরও একই কায়দায় বলছে জুলাই ওদের, জুলাই শুধু ওদের। গণমানুষ যে রাস্তায় নেমেছিল ওগুলো কিছু না। তাহলে এরাই তো প্রথমে বলেছিল যে এটা কোটা আন্দোলন। এটা জুলাই আন্দোলন তো গণ আন্দোলন হলো কয় তারিখে? শেষ দিকে এসে। জি। এবং সেটা কে করেছে? গণমানুষ করেছে। রাজনৈতিক দলগুলো তো বলে নাই যে এই আন্দোলন আমরা করছি সরকার ফেলে দেওয়ার জন্য, এবং আমরা আমরা এমন একটা আন্দোলন করছি, এমন একটা ডেডলাইন দিচ্ছি, সরকার থাকবে না, সেটা তো বলে নাই। জি। সেটা যদি বলতো তো হাজার হাজার ছেলে যারা কোটা আন্দোলনের জন্য রাস্তায় নামলো তাদেরকেও পেত না। জি। তো এখন ওইটাকে পুঁজি করতে চাচ্ছে, এবং এই পুঁজিটা শুধু ২৪ করছে না, ২৪ দিয়ে ৭১কে মুছে ফেলতে চাচ্ছে। এখনো বলতেছে যে ৭১ এমন, মানে আমরা ৭১কে মানি, কিন্তু ২৪ মহান কিছু একটা। তো আপনি যদি রাষ্ট্রের নির্মাণই স্বীকার করেন না, তাহলে ২৪, ৭১, অমুক তমুক, আর মানে এই বিভক্তি চলবেই। আচ্ছা, আপনি সাংবাদিকতায় এলেন, এত পেশার ভিড়ে আপনি সাংবাদিকতাকে কেন পছন্দ করলেন, বা সাংবাদিকতার আসার প্রেরণাগুলি যদি আমাদেরকে বলতেন। পাশাপাশি আপনি কোথায় কোথায় সাংবাদিকতা করেছেন সেটাও যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব জানান। সুন্দর প্রশ্ন করেছেন। আমি আসলে ক্লাস 8-এ থাকতেই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখছি, এটা কেউ বিশ্বাসই করবে না। একটা শুটকি দোকানে, আমি স্কুলে পড়তাম তখন, শুটকি দোকানে একটা পত্রিকা নিত, সংবাদ। ওইখানে কারেন্ট অ্যাফেয়ার্স আর পড়তাম, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো পড়তাম। জি। তো আমাকে আমাদের মানে বড় ভাই ছিলেন, উনি আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাকে উদ্বুদ্ধ করছেন পড়ার জন্য। সেটা পড়েছি, আমি সায়েন্সে পড়েছি। আচ্ছা। পরবর্তীতে দেখলাম যে সায়েন্স, আমার বিজ্ঞানের আমাদের জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আমার জিজ্ঞেস করছে কি হবে, আমি যে সাংবাদিক। স্যার তো আশ্চর্য হয়ে গেছে, বলছে তাহলে তুমি সায়েন্স পড়লে কেন? যাই হোক, সৌভাগ্যক্রমে আমি পরবর্তীতে সায়েন্স পড়তে পেরেছি, সাংবাদিকতা পড়তে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় আমি মাস্টার্স করেছি, এবং আমি ডে 1 থেকে সাংবাদিক, মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই আমি সাংবাদিক না শুধু, বরং আগেও লেখালেখি করেছি। তো সাংবাদিকতা একটা মাথার মধ্যে ঢুকে গেছে। নানা প্রফেশন এসেছে, নানা অফার এসেছিল, তার মধ্যে সবচেয়ে হাস্যকর ছিল সিনেমা অভিনয় করা। কিন্তু সব কিছু বাদ দিয়ে আমার মনে হচ্ছে যে সাংবাদিকতায় আমার ঝোঁক, এবং এটা মাথা থেকে যাবে না। তো সেই ক্ষেত্রে আমি সাংবাদিকতা করাই, কারণ আমার স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠানও আছে অনেক। তারপর এবং সাংবাদিকতার মধ্যে থাকার ইচ্ছে আর কি। রাজনীতি এসব অনেকে আমাকে বলছে আপনি কি রাজনীতি করবেন? না ভাই, আমার মাথার মধ্যে রাজনীতি বলে কিছু নাই। যদি কখনো করতে হয়, সেটা আপনাকে আবারও রিপিট করছি, গুপ্ত রাজনীতি করব না, এমন সুপ্ত রাজনীতি করব না, প্রকাশ্যে রাজনীতি করবো। তখন সাংবাদিকতার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বিশ্বাসই করি না একজন সাংবাদিক কেন রাজনৈতিক দলে দালালি করতে হবে। সাংবাদিকতা করবে, যা সত্য তা বলবে, তাই অ্যানালাইসিস দিতে পারে, তার রাজনৈতিক মতামত দিতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দলের দলীয় গোলাম হয়ে তাদের মঞ্চে উঠে বক্তৃতা করা, যেটা আমরা গত সরকার আমলে দেখেছি, বর্তমান সরকারের আমলে দেখেছি, ইউনূস সরকারের আমলে দেখেছি, সেটা থেকে আমি মুক্ত হওয়ার কথা বলি। আমার সাংবাদিকতা শুরু হয়েছিল দৈনিক দেশ পত্রিকা দিয়ে। আপনি জানেন বোধহয়, এটা দৈনিক দেশ বিএনপির একটা পত্রিকা ছিল। পরবর্তী পর্যায়ে আমি যখন জয়েন করছি তখন এটা এরশাদের পত্রিকা। তো ওইখান থেকে আমি আজকের কাগজে শিফট করি, যেটা একটা নতুন ধারার সাংবাদিকতা বাংলাদেশে চালু করেছিল 90-এর দশকে। তারপরে আজকের কাগজ থেকে আমি একটা ইংরেজি পত্রিকায় যাই, মর্নিং সান। জি। সেখানে ছিলাম। মর্নিং সান থেকে আমি আবার বোধহয় আজকের কাগজে এসেছি। তারপরে নানা প্রতিষ্ঠানে কাজ করেছি। এর মধ্যে যেগুলো মনে পড়ে, চ্যানেল আইতে আমি জয়েন করেছিলাম অ্যাজ এ ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট, এবং চ্যানেল আইয়ের এবং আজকের কাগজ, এই দুইটা প্রতিষ্ঠানের হয়ে আমি ইরাক যুদ্ধ কভার করেছিলাম। তখন আমি বিবিসির সঙ্গে কথা বলেছিলাম প্রায় 2 মাস। ডয়েচে ভেলের সঙ্গে কাজ করেছি তাদের হয়ে। তারপরে চাকরিতে করেছি, আবার ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ছিলাম। তারপর টেলিভিশনের ক্ষেত্রে আমি মোহনা টিভির সিইও ছিলাম। টেলিভিশন এরপরে চ্যানেল আইয়ের পরে আমি গিয়েছিলাম বৈশাখী টেলিভিশনে, সেখানে আমি হেড অফ নিউজ ছিলাম। আমার হাত ধরেই সংবাদ ওইখানে শুরু হয়েছিল। তারপর আর টিভিতে আমি সংবাদ প্রধান ছিলাম।
এশিয়ান টেলিভিশনে আমি সংবাদ প্রধান ছিলাম। সর্বশেষ আমি একটা পত্রিকার এডিটর ছিলাম, মানব জমিন, মানব কণ্ঠ, ওই মানব কণ্ঠের এডিটর ছিলাম। এটাই খুব গৌরব উজ্জ্বল না হলেও স্বল্প মাত্রায় যেটুকু সাংবাদিকতা করেছি এটুকুই আর কি। সাংবাদিকতার এই ক্যারিয়ারে কোন অ্যাসাইনমেন্টই আপনার জন্য চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক ছিল বলে মনে পড়ে? আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় যেটা ইভেন্ট সেটা হচ্ছে যে ইরাক যুদ্ধ। সবাই এটা বলে, কিন্তু ইরাক যুদ্ধে এই জন্যই যে ওখানে প্রায় 2 মাস 51 দিন ছিলাম আমি, পুরো 51 দিন আমাকে সেখানে যুদ্ধের ময়দানে থাকতে হয়েছে। আমরা একটা হোটেলে, আমাদের জীবন বিপন্ন হওয়ার অবস্থা ছিল। আমাদের ওই হোটেলে বোম পর্যন্ত মারা হয়েছিল এবং একজন স্পট ডেড ছিল, সেটা আমার উপরে হতে পারতো। অনেকে খুব মজা করে বলে উনি তো হোটেলে বসে বসে ইয়ে করেছে, তো হোটেলের চারপাশে যখন বোমা পড়ে আপনি কি হোটেলের ভিতরে থাকবেন না বোমের মধ্যে থাকবেন? সেটাই হচ্ছে। যাই হোক, এগুলো কিছু লোক আসে মুখরোচক ইয়ে করার জন্য, কিন্তু নিজেরা যদি থাকে কোনো যুদ্ধর ওয়ার ফিল্ডে যখন থাকবে তখন বুঝবে যে বোমা কি জিনিস। আপনি এখানে আছেন, আপনি জানেন যে কোনো মুহূর্তে আপনার গায়েও পড়তে পারে। কিন্তু মনোবল ছিল যে আমরা সাংবাদিক, এটা ইন্টারন্যাশনাল সাংবাদিক আছে প্রায় 360 জন বা 460 জনের মতো আমরা ছিলাম, যে আমার জানে, আমেরিকানরা জানে যে আমরা এখানে আছি, বোমা পড়বে না, এরকম একটা ইয়ে। কিন্তু আপনি যদি বলেন যে বিপজ্জনক, যেটা আমি প্রথম বলছি, যেদিন আমাদের হোটেলে বোমা পড়লো, যেটা একদম শেষ দিকে এসে, এর পরের দিনই সাদ্দাম সরকারের পতন হয়েছে। তো ওই সময়ে যে একটা ফিলিং ছিল যে জীবন মৃত্যুর ক্ষণ, এটা যেমন আমার কাছে একটা বড় ইভেন্ট ছিল, তার থেকেও ডেঞ্জারাস আমার কাছে ছিল যে যেটা অনেকে জানেন না, আমি আফগান ওয়ারও কভার করেছিলাম। আফগানিস্তানের সঙ্গে যখন আমেরিকার যুদ্ধ হলো 2001 সালে, ওই যুদ্ধে আমি কান্দাহারে তালেবানদের হাতে বন্দী হয়েছিলাম। এবং ওইটাই আমার জীবনের সবচেয়ে একটা বড় শিক্ষা বলতে পারেন, যে আমি জীবন কি জিনিস আপনি যখন জেনে যান যে আপনার মৃত্যু কখন, আপনি মানে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, মৃত্যুর অনুভূতি কি তখন আপনার মধ্যে চলে আসবে। এবং তালেবানদের হাতে বন্দী হয়ে আমি, আমার একটা লেখা আছে, তালেবানদের হাতে বন্দী আমি বুঝলাম মৃত্যু ভয় কি। আপনি এখনো মৃত্যু ভয় কোনোদিন পান নাই, আমি কিন্তু মৃত্যু ভয় 2 বার পেয়ে গেছি। আমি জানি যে কিছুক্ষণ পরে আমাকে কতল করা হতে পারে। সেই সময়ের যে অনুভূতি, সেই সময়ের যে চিন্তা, পৃথিবী নিয়ে, সংসার নিয়ে, মানুষ নিয়ে, নিজের কর্ম নিয়ে, সেই অনুভূতি আমার হয়ে গেছে বলেই আমাকে আজকের কাগজ আমাদের এডিটর বলছিল তুমিই পারবা শুধু এখানে যেতে, তোমাকে আমি এই জন্যই ওই অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তো আমার আসল অ্যাসাইনমেন্ট ছিল কিন্তু তালেবানদের ওইটাই, তালেবান আর আমেরিকার যুদ্ধ। সেকেন্ড অ্যাসাইনমেন্ট ছিল আমার ওইটা। আর তৃতীয় কোনো অ্যাসাইনমেন্ট আমি এই জাতীয় এত এক্সাইটিং অ্যাসাইনমেন্ট আমি পাই না। এখন অনেকে বলছে যে ইরান যুদ্ধে আপনি যান, ভাই এখানে যেতে পারি, কিন্তু হোস্ট কে হবে? এই একটা যুদ্ধ কাভার করতে কত লক্ষ টাকা যায় সেটা ওনাদের কারো ধারণাই নেই। এবং আমার পেছনে যারা ইনভেস্ট করেছিল, চ্যানেল আই এবং আজকের কাগজ, বিশেষ করে আজকের কাগজ লাখ লাখ টাকা দিয়েছিল, সেটা বাংলাদেশে আজকে কত বছর, প্রায় 25 বছর পরে বা 22-23 বছর পরেও একটা ইভেন্টের জন্য এত লাখ টাকা ইনভেস্ট করার মতো একটা পত্রিকা নাই, একটা প্রতিষ্ঠান নাই। তো সব কিছু করা যায়। আমি মনে করি যে আমার মতো আরও শত সাংবাদিক বাংলাদেশে আছে যারা এগুলো করতে পারে, কিন্তু তাদের যে মনোবল দেওয়ার, তাদেরকে যে উৎসাহ দেওয়ার, তাদেরকে যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার, সেই লোক নাই। আপনি আপনার আলোচনায় একটি কথা বললেন যে হোটেলে বসে রিপোর্ট করেছে, যে মন্তব্য, এই মন্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন আমার মনে জেগেছে, আমি আপনাকে করব। তার আগে একটু আপনি তো আপনার ওয়ার জোন রিপোর্টিং এর কথা বলছিলেন, আপনি কি আরো একটি কোনো ঘটনা বলতে পারবেন, মানে বলা যাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই অভিজ্ঞতা থেকে ওয়ার জোনের কোনো একটা সেন্সিটিভ আরো একটি ঘটনা? ওয়ার জোনের বিশেষ করে যে তালেবানদের সাথে বন্দিটা একটা সেন্সিটিভ ছিল। আর যেদিন আমাদের হোটেলে বোম মারলো, সেটা 16 তলায় আমি ছিলাম। 16 তলায় নর্মালি আমি যাই না, আর 15 তলার একটা রুমে এটা ইয়ে হলো। সঙ্গে সঙ্গে 16 তলার ওই রুম, 15 তলার ওই রুম আর 14 তলার রুম, 3টা রুম ধ্বংস হলো এবং 3জন ব্যক্তি আহত হলো। পরবর্তীতে একদম ইয়েতে হসপিটালে মারা গেছিলো, আর তাৎক্ষণিকভাবে একজন মারা গেল। তো ওই দিন যে কি অনুভূতি হয়েছিল, এবং আমরা ওইখান থেকে পালায় নিচে নামলাম, এটা আপনি বুঝবেন। আপনি ওইটা আমার উপরও পড়তে পারতো আমি যদি ওই রুমটাতে থাকতাম বা ওই রুমের কাছে যেতাম।
আমার উপরে পড়তে পারতো। যে আমাকে হোটেল থেকে কাভার করছে, এটা ডাস্টবিন শফিক বলছে যে আনিস ভাই তো ওইখানে খুব আনিস আলমগীর ওইখানে খুব নিরাপদে করেছিল। ডাস্টবিন শফিকের এটা মাথায় আসেনি যে কতটা নিরাপদ আমি, আমার হোটেলে একজন বোম মেরে মানে বোম পড়ছে আবার একজন মরে যাচ্ছে, অনিরাপদ। কতটা অনিরাপদ এটা ছিল। কারণ এগুলো ও তো একটা মফস্বল সংবাদদাতা ছিল, এপির মফস্বল সংবাদদাতা ঢাকা শহরে। এপি হচ্ছে একটা এএফপি, এএফপি হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তার নানা জায়গায় করেসপন্ডেন্ট রাখে। যেমন আপনার একটা প্রতিষ্ঠান, আপনাদের প্রত্যেকটা জেলায় উপজেলায় করেসপন্ডেন্ট আছে না, জি। সে বাংলাদেশ ছিল এরকম একটা উপজেলা। সে তার সাংবাদিকতা করে সে কি বিরাট হনুরে হয়ে গেছে, এবং সে অন্যের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রশ্ন তোলে। ডাস্টবিন নিয়ে আর কি বলবো, আমি ডাস্টবিন নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না, বাট প্রসঙ্গক্রমে ওটা আসলো আর কি। তো আমি যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়ায় এরকম মন্তব্য করে যে আপনি ইরাক যুদ্ধকে এখনো মানে বিক্রি করে খাচ্ছেন, এত কিছু করার পরেও আপনার এত ঘাত প্রতিঘাত বা সেটা করতে গিয়ে আপনার লাইফ রিস্কের মধ্যে ছিল, তারপরেও যদি এই মন্তব্য শুনতে হয় তাহলে তাদের জন্য আপনি কি বলবেন, তাদের উদ্দেশ্যে? বিক্রি করে কই, ওইটা দিয়ে কই খাইলাম, কই তো কেউ তো আমার চাকরি দিচ্ছে না। ওটা যদি খাইতাম তাহলে তো 15 বছর হইতো না। আমি কিন্তু এই গর্দবরা জানে না যে বাংলাদেশের জাতীয় রিপোর্টের ক্ষেত্রেও আমার একটা বিরাট অবদান আছে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু যে মারা গেল 15ই আগস্ট, ওই যে ফুটেজ, ওই ফুটেজ দিয়ে কিন্তু 2007 সালে আমি একটা রিপোর্ট করেছিলাম। 2007 সালে বুঝছেন, 2007 সালে বঙ্গবন্ধুর ওই ফুটেজ, ওই মৃত্যুর 32 বছর পরে প্রথমবারের মতো বাংলাদেশে কোনো টেলিভিশন এটা প্রচারিত হয়েছে। সেটা ছিল এই বৈশাখী টেলিভিশনে, এবং সারা বাংলাদেশে আলোচিত। আপনি এখন ওই ফুটেজ দেখেন, জি জি, আপনি ইন্টারনেটে গেলে দেখবেন যে বঙ্গবন্ধু পড়ে আছে, কামাল জামাল পড়ে আছে। এই যে ফুটেজটা, এটা কিন্তু আগে ছিল না। ওই ফুটেজ প্রচারিত হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু 32 নম্বর সিঁড়িতে পড়ে আছেন, একটা পোস্টার, ওইটাই দেখছে শুধু বাংলাদেশ। তো আমি যদি বিক্রি করতাম তাহলে তো শেখ হাসিনার কাছে ওইটা বিক্রি করে বিরাট কিছু করতে পারতাম, বিক্রি করার মানসিকতা থাকলে। কিন্তু কথা হচ্ছে যে আমার মতো একটা বড় ইভেন্ট হয়তো তারা কাভার করতে পারে না, তাদের কপালে ছিল না, সে দুঃখ। যেমন ডাস্টবিনের কথা বললাম, সে সাংবাদিকতা করেছে, একটা মফস্বল সাংবাদিকতা, সেটা বিক্রি করে খাচ্ছে। একজন সফল সাংবাদিক হওয়ার জন্য কোন কোন গুণগুলি থাকা প্রয়োজন বলে মনে করেন? আমি মনে করি প্রথম গুণ হচ্ছে তার লেখার দক্ষতা, বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষাও যদি তিনি জেনে থাকে, ভাষাগত দক্ষতা, লেখার দক্ষতা, শুদ্ধ বাংলা লিখতে পারে কিনা, শুদ্ধ ইংরেজি লিখতে পারে কিনা। ইংরেজি হয়তো আপনার দুর্বলতা থাকতে পারে, জি। কিন্তু শুদ্ধ বাংলা না লিখলে আপনার সাংবাদিকতা, শুদ্ধ বাংলা বলতে না পারলে আপনার সাংবাদিকতা আসা উচিত না। সে জায়গায় সততার যে বিষয়টা, সেটা দরকার হয়। তারপরে প্রাতিষ্ঠানিকতার দরকার হয়, আপনার প্রশিক্ষণ দরকার হয়। আপনি হুট করে এসে যা ইচ্ছা তা করবেন, সেটা তো হয় না। আর নীতি নৈতিকতার বিষয়টা, সাংবাদিকতাকে অনেকে মনে করে যে আরে সাংবাদিক মানে আমি সাংবাদিক, আমার একটা কার্ড থাকবে, আমি তো টাকা ইনকামের একটা হয়ে গেল, আমার ধমকি দেওয়া সুযোগ পেয়ে গেলাম। এই মেন্টালিটি যদি থাকে তাহলে তার সাংবাদিকতা আসা উচিত না। এবং সবার আগে আমি আর যে জিনিসটা বলবো, জি। ফকিন্নির পোলাদের সাংবাদিকতায় আসা উচিত না। কারণ ফকিন্নির পোলারা যখন সাংবাদিক আসে, সরি ফর ল্যাঙ্গুয়েজ, আমি কোরআন করে বলছি, ফকিন্নির পোলারা যখন সাংবাদিকতায় আসে তখন ওদের নিয়তি থাকে যে টাকা ইনকাম। কিন্তু সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জিং জব। এই জায়গায় আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি 2 বছর আমি বেকারও থাকতে পারি। আনিস আলমগীর বেকার ছিল, বেকারত্বর পরে আমি কি করেছি, বেকারত্বের পরে আমার জমি বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি হাত পাতি নাই কারো কাছে, এবং সেই জমি বিক্রির টাকা দিয়ে আমাকে চলতে হয়। তো আপনার যদি ওই অর্থনৈতিক সমৃদ্ধি না থাকে, আপনার বাপের যদি ওই ওই আপনাকে হেল্প করার না থাকে, ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, তাহলে আপনি তো তখন আপনি কি করবেন? তখন হয় আপনি চাকরি যখন পাচ্ছেন আপনার জীবন ধারণের জন্য আপনি কারো না কারো গোলাম হয়ে যাবেন, আপনার মাথা বিক্রি করে দেবেন। সেই জায়গায় আমি মনে করি যে একজন সাংবাদিকের প্রথমত আর্থিক নিরাপত্তা যে বিষয়টা, সেটা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওইটা থাকতে হবে। আদারওয়াইজ দেখবেন যে আপনাকে অর্থনৈতিক এই দুরবস্থায় আপনি যেমন একজনের গোলাম হয়ে যাচ্ছেন, তেমনি আপনার সাংবাদিকতা বিসর্জন দিতে হচ্ছে। আপনি অনেক সাংবাদিক আত্মহত্যা করে, ভেরি রিসেন্টলি যে দীপু আপনার বিভুরঞ্জন আত্মহত্যা করেছিল, জি। একই ঘটনা। বিভুরঞ্জন নিজেকে বিসর্জন দিয়েছে কারণ উনি বিক্রি হতে পারছেন না, ওনার বিবেকে বাধা দিচ্ছিল, তা আত্মহত্যা বেছে নিয়েছে। সো আমি মনে করি যে এরকম ফ্রাস্ট্রেটেড জীবনের আপনার হতে পারে,
কিন্তু আপনাকে ওই সতর্কতা থাকতে হবে যে সাংবাদিকতা আসলে আমার এটা হবে, সো আপনি ভেবে চিন্তে আসবেন এবং প্রশিক্ষণ নিয়ে আসবেন। তাহলে বর্তমান সময়ে মূলধারার যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতার সংকটগুলি কি কি? সংকট হচ্ছে যে এখানে যারে তারে সাংবাদিক বানিয়ে দিচ্ছে, মালিকের পারপাস সার্ভ করছে, মালিক একজন মালিক সাংবাদিক নিয়োগ করছে তার পক্ষে ঘেউ ঘেউ করার জন্য, এবং এটা ল্যাপডগ হিসাবে তারা ব্যবহৃত হচ্ছে, এবং প্রকৃত সাংবাদিকতা নেই, এবং সরকারের যে রোষানল সেটা থেকে বের হয়ে সাংবাদিকতা করবে সেখানেও খুব কষ্টকর। সরকার যদি না চায় আপনি তো পারবেন না। ইউনূসের আমলে তো কোনো সাংবাদিকতা হয় নাই। 18 মাসে তার অপশাসন নিয়ে কেউ কোনো কথা বলেনি। ওই সাংবাদিকতাটা আবর্জনা হয়েছিল। 1/11-এর সময় যেরকম আবর্জনা সাংবাদিকতা হয়েছে, বিএনপির বিরুদ্ধে যাচ্ছা তা লিখেছে, আওয়ামী লীগের চরিত্র হনন করেছে, ঠিক একই স্টাইলে ইউনূস ক্ষমতায় এসে আওয়ামী লীগের চরিত্র হনন করেছে। শুধু দেশ কোথায় যাবে, সামনে কোথায় কি হবে তার কোনো কিছু নাই, দেশ কিভাবে এগিয়ে যাবে। একটা এমন একটা দেশ আমরা পেয়েছিলাম যে একটা 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 দলীয় রাজনীতির আবর্তে ঘুরছিল। বিএনপি তখন অবহেলিত, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, সব জায়গায় শুধু আওয়ামী লীগ। তো সেখান থেকে আমরা যে একটা সর্বজনীন হব এবং আমরা যে একটা ইনক্লুসিভ সোসাইটি করব, সমাজে সবারই অধিকার আছে, সেই জিনিসটা আমরা ডক্টর ইউনূসের কাছে চেয়েছিলাম। উনি এটা দিতে ব্যর্থ হয়েছেন বলেই ওনার শাসনের সমালোচনা করতে হচ্ছে। আমরা একটি বিষয় জানতে চাই, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাহলে সোশ্যাল মিডিয়া এবং নাগরিক সাংবাদিকতার এই যুগে মূলধারার মিডিয়াগুলিকে টিকে থাকার জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত বলে মনে করেন? মিডিয়াগুলো নিজস্বতা থাকা উচিত, নিজস্ব ইনভেস্টিগেটিভ রিপোর্ট থাকা উচিত। জি, এই যে একজনে একটা লেখা লিখলো, সঙ্গে সঙ্গে এটাকে কপি করে 14টা মিডিয়াতে চলে যাচ্ছে, এবং মূলধারার সাংবাদিকতাকে বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া সাংবাদিকতা যদি হয়ে যায়, বা অনলাইনগুলো যে ফেসবুক সোশ্যাল মিডিয়া যেগুলো চালায়, চটুল সাংবাদিকতা করা। এই যে আমি আমার নিজের ক্ষেত্রে দেখতে পারি, আমি যেটা বলি নাই সেটা নিয়ে একটা কার্ড বানায় ফেললো, হ্যাঁ, এবং বা যেটা বলেছে ওটাকে বিকৃত করে একটা কার্ড বানালো, আমার একটা কলাম থেকে 2 লাইন লিখলো এইটার ওইটা বাদ দিয়ে, যাতে করে ভুল বোঝাবুঝি হয়। এই যে অপসাংবাদিকতা চলছে এবং এটা যে ভিউ ব্যবসা, জি, ওটা ক্লিক বাইট ব্যবসা, এটা থেকে তাদের চিন্তা করতে হবে যে না, তাদের ক্রেডিবিলিটি নিয়ে আগাতে হবে, এবং ক্রেডিবিলিটি যদি আনতে হয় তাহলে সেটা একটু আপনার ধীরে আসবে। মানে মানে আপনাকে হয়তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে আপনার একটু সময় লাগবে, কিন্তু ক্রেডিবিলিটি কিন্তু একটা বিরাট ব্যাপার। বাংলাদেশে অনলাইন মিডিয়া বলতে 2-4 জনের সেই ক্রেডিবিলিটি আছে, জি। পত্রিকা বলতে 2-4টা পত্রিকারই আছে। বেশিরভাগে দেখবেন সোশ্যাল মিডিয়া নিয়ে যারা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওরা ক্রেডিবিলিটি হারাচ্ছে। এই জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য। একটি বিষয়, সেটা হলো যে সরকার, যে কোনো সরকারের আমলেই তো সব সংবাদ মাধ্যম কাজ করে। তাহলে এই সংবাদ মাধ্যম এবং সরকারের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোন লেভেলে থাকা উচিত? জবাবদিহিতা লেভেলে থাকা উচিত। সরকার যদি, যেটা আমি বলছিলাম, সরকার যদি খারাপ কাজ করে সরকারকে এটা তুলে ধরতে হবে যে এই কাজটা ভালো হচ্ছে না। যেমন এখন এই মুহূর্তে যে সরকারের কিছু কাজ নিয়ে, বিশেষ করে ইউনূস সরকার যে কটা অর্ডিন্যান্স করে গেছে তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ 2-4টা অর্ডিন্যান্স যে বাদ যাচ্ছে, সেটা নিয়ে পাবলিককে বিশ্লেষণ করতে হবে জি, যে এই যে অর্ডিন্যান্সগুলো যে বাদ দিচ্ছি সেই জায়গায় জনগণ কতটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা যদি সেটা না করে আমরা হয় ইউনূসের পক্ষ নিয়ে একটা ইউনূস যা করে গিয়েছে, যা দিয়ে গেছে অর্ডিন্যান্স, এটা আমাদের স্বর্গে নিয়ে যাবে এরকম মনোভাব তুলে ধরি, কিংবা এটা তুলে ধরি যে এই সরকার যা করছে সেটাই ভালো, এটা বিশ্লেষণের জায়গাটা দিতে হবে। পাবলিককে একটু খোরাক দিতে হবে, পাবলিককে চিন্তা করার সুযোগ দিতে হবে, এবং দেশের জন্য কল্যাণকর যেটা সেটাকে হাইলাইট করতে হবে। সেই ক্ষেত্রে যদি সরকারের মানে সমালোচনা চলে আসে বা আসবে, সেই ওটাই তো কথাটা বলছি। সরকারের বা সেই সংবাদটি সরকারের বিরুদ্ধে চলে যায়, তাহলে সরকার সেই মিডিয়াকে কিভাবে দেখবে বা মূল্যায়ন করবে? সরকার কীভাবে মূল্যায়ন করবে সেটা সরকারের ব্যাপার, আমি তো জানি না সরকার কীভাবে মূল্যায়ন করবে। কিন্তু আমি মনে করি মিডিয়া তার দায়িত্ব পালন করতে হবে, যেটা ইউনূসের আমলে পালন করা হয় না। ইউনূস সরকারের পুরোটা 18 মাস বলছি না আপনাকে, জি, নিশ্চুপ ছিল, সেইটা যাতে এই সরকার আমলে না হয়। এবং আমি এই সরকারের আমলে একটা জিনিস দেখি পজিটিভ, তথ্যমন্ত্রী অনেক পজিটিভ কথাবার্তা বলেন, জি, সরকারের এখনো পর্যন্ত মনোভাব ভালো। তথ্যমন্ত্রী একটা শিক্ষিত লোক, এবং তথ্যমন্ত্রী
একদম মানে আগের হাসান মাহমুদ বা অন্যদের মতো যেরকম লাগামহীন কথাবার্তা বলতেন এবং সীমাহীন যে দলীয় দালালি এগুলো থেকে বাইরে জহিরুদ্দিন স্বপন। তো এবং এটা একটা সরকারের একটা ভালো দিক যে একটা বিজ্ঞ লোককে তারা এখানে দিয়েছে এবং তিনি এই দুই প্রতিষ্ঠানের মানে সরকার এবং মিডিয়ার একটা ব্রিজ হিসাবে আমার মনে হয় ভালো ভূমিকা পালন করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশ এবং ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং ভবিষ্যতে এই দুই দেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, নত জানো না। জি সবসময় যেটা আমরা মনে করি যে দুই দেশের সম্পর্ক এমন হওয়া উচিত যে আত্মমর্যাদা নিয়ে দুই দেশই থাকবে, আর কেউ কারো গোলাম না। জি সেটা যদি হয় এবং সেই অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। এখানে যে ঢাকা না দিল্লি, জি হ্যাঁ দিল্লি দিল্লি কি যে ঢাকা ঢাকা এই সমস্ত ফাউল স্লোগান বাদ দিয়ে ঢাকা দিল্লি যার জন্য যেটা প্রযোজ্য হবে, ভালো জিনিস যেটা হবে সেটাই হবে। আজকে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, দিল্লি থেকে আনতেছেন কেন? ঢাকা না দিল্লি বহু স্লোগান তো করছেন, দিল্লির উপর আপনার হতে হয় কেন? কিংবা ইন্ডিয়া যদি মনে করে যে বাংলাদেশ তাদের জন্য কিছুই না, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন তারা? তো আমি মনে হচ্ছে দুইটা সম্পর্কই হইতে হবে পারস্পরিক মর্যাদার, এবং এই সমস্ত ফাউল স্লোগান ঢাকা না দিল্লি, ঢাকা না পিন্ডি এগুলো জরুরি নয়। ঢাকা দিল্লি, ঢাকা পিন্ডি আমাদের সবাই আমাদের বন্ধু, আমরা নিজেদের স্বার্থটা আগে দেখব। আনিস আলমগীর, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার জন্য শেষ একটি প্রশ্ন, সেটি হলো যে নতুন যারা সাংবাদিকতায় আসতে চায় তাদের ব্যাপারে আপনার কি বিশেষ পরামর্শ থাকবে এবং সেক্ষেত্রে নবীন সাংবাদিকরা তথ্য যাচাই সংক্রান্ত কিভাবে কাজগুলি করবে? আমি তো অলমোস্ট বলেছি আপনাকে, সাংবাদিকতা যদি আসতে চায় জি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে, যে আমার এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু বেকারও থাকতে পারি। তো আমার ওই বেকারত্বের দিনগুলোতে আমার ছেলে মেয়ে, আমার পরিবার যাতে রাস্তায় না থাকে আমার জন্য, বা আমি নিজে বাড়ি ছাড়া হয়ে যাতে আবার গ্রামে চলে যেতে না হয়, এটা মাথায় রাখতে হবে। জি আমি সৎভাবে জীবনযাপন করব, আমি যা লিখবো সেটা যাতে আজ থেকে 10 বছর পরেও যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে আমি যাতে বলতে পারি, আমি আনিস আলমগীর এখনো বুক ফুটে বলতে পারি, ফুলিয়ে বলতে পারি যে 10 বছর আগে আমার একটা রিপোর্ট আনেন আপনি, আমি এখনো সেটাকে ডিফেন্ড করতে পারবো। তো আপনি আজকে যেটা লিখছেন এটা আগামীকালও টিকতেছে না। তো আপনাকে খেয়াল করতে হবে যে এই কিন্তু আমি 10 বছরের জন্য লিখছি, 10 বছর পরেও কিন্তু যাতে আমার এই রিপোর্টটা সত্য হয় সেই মেন্টালিটি থাকতে হবে। ক্রস চেক তো আছেই, সোর্স বিল্ডিং একটা বড় বিষয় আছে, এগুলো দেখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেখানে অপসাংবাদিকের অধীনে কাজ করছেন কিনা সেটা দেখবেন। আপনার রিপোর্ট আপনি যেটা দিচ্ছেন সেটা এডিট করারই ক্ষমতা নাই, আরেক গর্দব বসে আছে, সেখানে আপনি কিছু শিখতে পারবেন না। আপনি এমন প্রতিষ্ঠানে যাবেন যেখানে শিক্ষিত লোকরা আছে, যেখানে সাংবাদিকতা হয়, যেখানে প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি আছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এশিয়া পোস্টের আলাপনে আপনি সময় দিয়েছেন। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলবার থাকে বলতে পারেন। না, আমার বিশেষ কিছু বলার নাই। এশিয়া পোস্ট নতুন একটা প্রতিষ্ঠান, আমি মনে করি যে তারা যদি সৎ সাংবাদিকতা করে এবং জনকল্যাণে সাংবাদিকতা করে তারা যাতে এগিয়ে যায় সে শুভকামনা করি, এইটুকুই। আনিস আলমগীর, আমাদের এশিয়া পোস্টের আলাপনে আপনি অনেক কষ্ট করে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদেরও। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এশিয়া পোস্টের আলাপন। আমাদের সঙ্গে অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হয়তো দেখা হবে আরেক আলাপনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।